দেখুন, এসআইআর নিয়ে বিরোধিতা তৃণমূল প্রথম থেকেই করে আসছে। এবার আর হুমকি হুঁশিয়ারিতে তা থেমে থাকলো না। তৃণমূল কর্মীদের একেবারে সাধারণ মহিলাদের এসআইআর নিয়ে ভয় দেখানোর নির্দেশ দিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা। ভয় রয়েছে বিএলওদের মনেও। আরো একগুচ্ছ দাবি নিয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিল ভোট কর্মী ও বিএলও ঐক্যমঞ্চ। এটা যখন একদিকের ছবি, তখন অন্যদিকে ডায়মন্ড মডেলে তৃণমূলের যে ক্যাম্পের পরিকল্পনা ছিল সেটা বাস্তবায়িত হওয়ার আগে নন্দীগ্রামে স্বাস্থ্য শিবির চালু করলেন শুভেন্দু অধিকারী। প্রশ্ন হচ্ছে, এর মধ্যে দিয়ে কি রাজনৈতিক বার্তা দিতে চাইলেন তিনি? এবং পাশাপাশি অত্যন্ত উদ্বেগের সঙ্গে নজর থাকবে আবারও বিপুল পরিমাণে ওষুধ নমুনা পরীক্ষায় ফেল করলো। স্টুডিওয় বিশিষ্ট অতিথিরা রয়েছেন, এই নিয়ে প্রত্যেকের কাছে আমরা আসবো, কিন্তু শুরুতে যেটা দিয়ে শুরু করেছিলাম আমরা, সেটা হচ্ছে ভয়। এসআইআর নিয়ে সাধারণ মহিলাদের ভয় দেখানোর রণকৌশল নিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা। বিজেপি ভোটার লিস্টের নাম কেটে এনআরসি ক্যাম্প, ডিটেনশন ক্যাম্পে ঢোকাতে চাইছে বলে প্রচার করতে হবে, এবং প্রচার করতে শুধু হবে না, এই নিয়ে একেবারে বাড়ি বাড়ি গিয়ে রান্নাঘরে পর্যন্ত ঢুকে পড়তে হবে, মহিলাদের এই ভয়টা দেখাতে হবে। ঠিক কিভাবে হুমকি ছড়ানোর, ভয় ছড়ানোর বার্তা দিয়েছেন এই তৃণমূল নেতা, তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা, দেখুন একবার। মহিলাদের ভয় পাইয়ে দেবে, এমনি দেখুন মহিলাদের অপেক্ষা দেবে। ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর এর বিরোধিতায় শুরু থেকেই সুর ছড়িয়েছে তৃণমূল। এমনকি সরাসরি বিএলওদের হুঁশিয়ারি দিতেও শোনা গেছে দলের শীর্ষ নেতৃত্বের গলায়। এই প্রেক্ষাপটে এবার এসআইআর নিয়ে সাধারণ মহিলাদের ভয় দেখানোর রণকৌশলের কথা শোনা গেল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির উত্তর 24 পরগনার জেলা সভাপতির গলায়। শনিবার বামুনগাছিতে রক্তদান শিবিরের আয়োজন করে মহিলা তৃণমূল কংগ্রেস। সেখানে উপস্থিত ছিলেন জেলার আইএনটিটিউসি সভাপতি তাপস দাশগুপ্ত। 3 মাস নিবিড়ভাবে যেন ভোটার লিস্টের নাম হয়। দেখবে যত মহিলাদের কাছে যাবে, যারা রান্না করে তাদের সঙ্গে গল্প করতে হবে, শুধু গল্প করবে, গল্প করে ভোটার লিস্টের কথা বলবে। আর বিজেপি এই দুর্নীতি, বিজেপির এই অসভ্যতা, বিজেপির এই ফাজলামি, এর বিরুদ্ধে তোমরা বলবে। বিজেপি আমাদের ভোটার লিস্টের নাম কেটে আমাদের এনআরসি ক্যাম্পে ঢুকাতে, ডিটেনশন ক্যাম্পে ঢুকাতে চাইছে, মহিলাদের ভয় পাইয়ে দেবে, এমনি দেখুন মহিলাদের অপেক্ষা দেবে। এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিধানসভা ভোটের আগে এরাজ্যে সিএ, এনআরসি, এসআইআর এর নামে ভয় দেখানোর রাজনীতি করছে বিজেপি। গেরুয়া শিবিরের বিরুদ্ধে গোড়া থেকেই এই অভিযোগে সরব হয় তৃণমূল। আইএনটিটিউসি নেতার এই বক্তব্য সামনে আসার পর তৃণমূলের বিরুদ্ধে এনআরসির সঙ্গে এসআইআর কে জুড়ে ভয় দেখানোর পাল্টা অভিযোগ তুলেছে বিজেপি। এই সমস্ত উল্টোপাল্টা কথাবার্তা বলে মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার করবার চেষ্টা করছে, এবং তার ফলে কী হচ্ছে, সাধারণ মানুষ সন্ত্রস্ত হচ্ছে, এবং কিছু কিছু ক্ষেত্রে যদি সত্যিই হয়ে থাকে আত্মহত্যার ঘটনা সেটা ঘটছে, সেটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাপস দাশগুপ্তের মতো নেতাদের জন্য সেটা ঘটছে। তারা এমন একটা পরিবেশ তৈরি করছে যে এসআইআর করা মানে তাদের নাগরিকত্ব চলে যাওয়া। তারা মিথ্যার উপর দাঁড়িয়ে তারা রাজনীতি করছে। সূত্রের খবর অনুযায়ী সম্প্রতি এসআইআর নিয়ে দলীয় বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, এনুমারেশন পর্বে বিএলওদের ছায়াসঙ্গী হিসেবে থাকতে হবে বিএলএদের। 1 মিনিটের জন্য বিএলওদের আলাদা ছাড়া যাবে না। বামুনগাছি রক্তদান শিবিরে দলীয় কর্মীদের গাইডলাইন ঠিক করে দিতে গিয়ে বিএলওদের প্রসঙ্গও তোলেন তৃণমূলের শ্রমিক নেতা। প্রত্যেকে বাড়িতে বাড়িতে যেতে বলো, যাতে ভোটার লিস্টে কাজটা সঠিকভাবে হয়, আর বিএলওদের পেছনে লাগতে হবে। নিরপেক্ষ কাজ করার অসুবিধা নেই, যদি নিরপেক্ষ কাজ না করে তাকে কিন্তু কাজ করতে দেওয়া হবে না। তৃণমূল এসআইআর আতঙ্কে ভুগছে। তারা বুঝে গেছে যে এবারের নির্বাচনে, 26-এর নির্বাচনে তাদের আর ভুয়ো ভোটার, ফলস ভোটার বা বৈজ্ঞানিক রিগিং যেটা বলা হয়, সাইন্টিফিক রিগিং, সেটা তারা করতে পারবে না। তাদের খেলার টোটালি বন্ধ হয়ে যাবে নির্বাচনের দিন। এসআইআর ঘিরে রাজ্য রাজনীতিতে হুমকি হুঁশিয়ারি চলছিলই, এবার তার সঙ্গে যোগ হলো ভয় দেখানোর দাওয়াই। সৌজন্যে তৃণমূল কংগ্রেস। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। দেখুন, শুরুতে যে কথা বলছিলাম, হুমকি হুঁশিয়ারি, এসআইআর বিরোধিতা, সেটা তৃণমূল শুরু থেকেই করে আসছে। শতরূপাদি, এবার আর সেটা হুমকি হুঁশিয়ারিতে থেমে থাকলো না, একেবারে ঘরে ঢুকে, অর্থাৎ যেটা মহিলাদের অন্দরমহল বলা হয়, এই অর্থে যে রান্নাঘর, মেয়েদের নিজস্ব জায়গা, সেই জায়গাতে ঢুকে গিয়ে একেবারে ভয় দেখাতে তৃণমূল কর্মীদের নির্দেশ দিচ্ছেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা। মহিলা ভোটার সংখ্যা যদি আমরা দেখি, জাতীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এ রাজ্যে 3,76,611। এইভাবে নির্দেশ দিচ্ছেন একজন শ্রমিক সংগঠনের নেতা। আমি অফিসিয়ালি এটার মধ্যে ঢোকার আগে আমি একটা কথা বলতে চাই, যেটা আমার বারবার, যতবার তোমরা দেখাচ্ছ ততবার আমার এই কথাটা মনে হচ্ছে যে মহিলা মুখ্যমন্ত্রীর দল
যে দলের শীর্ষে একজন মহিলা, তার কার্যকর্তারা একেবারে মহিলাদের নস্যাৎ করে দেয়। মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের কিছু টাকা দিয়ে দাও, মুখ বন্ধ হয়ে যাবে, যাও বাড়ি গিয়ে ভয় দেখিয়ে দাও, তারা ভয় পেয়ে যাবে। এই যদি একটা অ্যাটিটিউড থাকে কাদের ওপর, যারা 50% অফ দি এন্টায়ার পপুলেশন, সেইখানে এখানে ধরেই নিতে হবে কিভাবে এরা এতদিন ধরে রাজত্ব চালাচ্ছে। এবার আসি আমি মূল পয়েন্টে। পাপিয়া, ফিয়ার সাইকোসিস, এই কথাটা কিন্তু আমরা বহুবার বহু রকমভাবে বলেছি যে তৃণমূল সারা বছর মানুষকে ভয় দেখায়। এখন একটা নতুন জুজু ওরা ধরেছে, এসআইআর, যেটা একটা নর্মাল ইলেকটোরাল প্রসিজার। হ্যাঁ, তার একটা পোশাকি নাম এবার হয়েছে বটে, যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, ইন্টেন্সিভ, and there is really nothing special about it. 4টে ডি নিয়ে এদের অ্যাকচুয়ালি এই ছাঁটাইটা হবে, যে ফলস ডকুমেন্ট, ডেড ভোটার, ডোমিসাইল যার কোয়েশ্চেন আছে এবং যার ডুপ্লিকেট মানে একাধিক ভোটার্স আইডি আছে। তো এটা যদি কারোর থাকে তাহলে তারা বাদ যাবে, এবং যদি ভুলবশত কেউ বাদ যায় তাহলেও তার একটা ভীষণ কনজিউমার ফ্রেন্ডলি একটা ইন্টারফেস আছে, যেখানে তারা ফর্ম ফিল আপ করবে, নাম আবার চলে যাবে। এইটা নিয়ে কিসের জন্য এত ভয় দেখানো? এবং এই এসআইআরকে সামনে রেখে এনআরসি টেনে এনে, দুটো কিন্তু কমপ্লিটলি আনরিলেটেড। কেউ বলেনি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং পর্যন্ত বলেনি যে আমরা এনআরসি নিয়ে আদৌ ভাবনা চিন্তা করছি। এইখানে এইভাবে একটা ফলস ন্যারেটিভ করে বারবার তুমি বলো, এখন এই নেতাকে তোমরা দেখাচ্ছ, স্বয়ং মুখ্যমন্ত্রী একটা স্টেজ থেকে বলছে বিএলওরা যেন মনে রাখে, বিএলওরা নাকি ইসির জন্য, ইলেকশন কমিশনের জন্য কাজ করতে চলে গেছে, ওনাকে না বলে গেছে। বিএলওরা যেন মনে রাখে যে ইলেকশন আসবে, ইলেকশন যাবে, থাকবে মুখ্যমন্ত্রী, মানে মুখ্যমন্ত্রীর দল রাজত্ব চালাবে। অভিষেক ব্যানার্জি ভয় দেখাচ্ছে যে যাও কি বিজেপি নেতাদের গাছে বেঁধে রাখো। এইটা কি হচ্ছে? একটা নর্মাল ইলেকটোরাল প্রসিজার, যেটা ইনফ্যাক্ট যদি তোমরা ভেবে দেখো সারা বছর এটা চলতে থাকে। মেয়েদের যখন সারনেম পাল্টায় তারা আপডেট করে, বা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কাজের সূত্রে বা বাড়ি কিনে যখন অন্য জায়গায় যায় তার জায়গা পাল্টানো হয়, এগুলো অটোমেটিক্যালি অ্যাপ্লাই করা হয়। বিভিন্ন ফর্ম থাকে, যেতেও হয় না, মোস্ট অফ দ্য টাইম যেতেও হয় না। শতরূপাদি, হ্যাঁ ঠিক, শতরূপাদি বলছেন যে মুখ্যমন্ত্রী বিএলওদের ভয় দেখাচ্ছেন, একটা অংশ বললেন। শতরূপাদি আরেকটা অংশ বললেন না যে বিরোধী দলনেতাও কি ভয় দেখাচ্ছেন না, যেখানে তিনি এই কথা বলেন যে বিএলওদের জেলে ঢোকানো হবে, বিহারের দৃষ্টান্ত টেনে তুলে ধরে। কিন্তু আমি সম্পূর্ণ উল্টো দিক থেকে আমি অর্ণবদার কাছে আসবো, সেটা হচ্ছে ভয়। এই প্রশ্নটা বারে বারে বিজেপির তরফে করা হয়েছে যে এতগুলো আসন জয় করার পরেও তাহলে কেন এত ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস। আর এবার তো মারাত্মক, সেটা হচ্ছে ভয় পাচ্ছে শুধু নয়, ভয় দেখানোর কথা বলা হচ্ছে। একটা এসআইআর যার মাধ্যমে কারা, একদম ঠিক কথাই বলেছেন, কারা ডেড ভোটার, কাদের ডাবল এন্ট্রি রয়েছে সেই নামটা বাদ যাবে, কারা অনুপ্রবেশকারী এবং এখানকার ভোটাধিকার পেয়ে রয়েছেন সেই নামটা বাদ যাবে। এটা তো তৃণমূল কংগ্রেসও চায় বলে প্রথম থেকে দাবি করে এসেছে। তাহলে কেন ভয়ের রাজনীতিতে হাঁটতে হচ্ছে? আমি একদমই উল্টো জায়গা থেকে বলবো, সেটা হচ্ছে যে আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু একাধিকবার অন ক্যামেরা এবং একাধিক সভা থেকে বলেছেন ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, এই কথাটা বলছেন বারবার করে, এই 3টে শব্দ বলছেন। এর মধ্যে লাস্ট যে শব্দটা আছে সেটা কি? সেটা ডিপোর্ট। ডিপোর্টেশন করার প্রসঙ্গ আসছে কোত্থেকে? ইসিআই এর তো দায়িত্ব নয় ডিপোর্ট করা, সেটা তো স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব। তার মানেটা হচ্ছে যে আমরা বিহারে যেভাবে দেখেছি, যেভাবে এই ইন্টেন্সিভ রিভিশন যেভাবে করা হয়েছে এবং তাতে যে ভুরি ভুরি অভিযোগ উঠে এসেছে, শুভ্র আপনার নিশ্চিত মনে আছে যে একেবারে ফাইনাল যে তালিকা ওখানে বেরিয়েছে, মানে খসড়া তালিকার পরে যেটা ফাইনাল তালিকা, সেই তালিকা নিয়েও 9 অক্টোবর যোগেন্দ্র যাদব এবং রিপোর্টার্স কালেক্টিভ তারা কিন্তু 17 দফা তারা গরমিল দেখিয়েছেন এবং সেটা সুপ্রিম কোর্টে দেখিয়েছেন। এখনও সেটা বিবেচনাধীন, এবং সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে 14,35,000 ডুপ্লিকেট ভোটার এখনো পর্যন্ত রয়ে গিয়েছে। সেখানে এখনো পর্যন্ত 3টে জেলায় দেখা যাচ্ছে যে 80,000 তারা হচ্ছে ডুপ্লিকেট ভোটার। দেখা যাচ্ছে যে নারী এবং পুরুষের যে অনুপাত, সেখানে রহস্যজনকভাবে নারীর অনুপাত কমে গিয়েছে। হাজারে প্রায় 50 থেকে 55 জন করে নারীর অনুপাত কমে গিয়েছে। বেছে বেছে এক একটা জেলায় দেখা যাচ্ছে সেখানে হচ্ছে যারা পিছিয়ে বার্গ মানে যাদব, সেখানে হচ্ছে মহিলা, মুসলিম, সেই সমস্ত নামগুলো বাদ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সঙ্গে যারা জীবিত তাদেরকে মৃত ভোটার হিসেবে দেখানো হয়েছে, এবং সেই রকম একাধিক মৃত ভোটারকে নিয়ে গিয়েছিলেন রাহুল গান্ধী, একাধিক মৃত ভোটারকে নিয়ে গিয়েছিলেন যোগেন্দ্র যাদব নিজে, তারা উপস্থিত হয়েছিলেন সুপ্রিম কোর্টে। এবং তার সঙ্গে সঙ্গে আমি একই সঙ্গে মনে করিয়ে দেবো, এই যে প্রসেসটা, এই প্রসেসটা কিন্তু দিল্লি বলুন, মহারাষ্ট্র বলুন, হরিয়ানা বলুন, সমস্তটা মিলিয়ে যখন ব্যাঙ্গালোরে যে সাংবাদিক সম্মেলন করে রাহুল গান্ধী যখন সেই বিস্ফোরক সাংবাদিক সম্মেলন করে দেখালেন যে একটি মাত্র কেন্দ্রে কীভাবে 1,06,000 ভুয়ো ভোটার
ঢুকিয়ে কিভাবে ওখানে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল, সেই জায়গা থেকেই এই আতঙ্ক যেটা বলুন বা যদি ফিয়ার সাইকোসিসে কিছু হয়, মানুষ তো এই ভয়টা পাবেই যে আমার যে অধিকার। একটু বিরত করছি, মানুষ ভয় পাবে আপনি বলছেন, ভয় কাটানোর চেষ্টা করছেন না কেন আপনারা? উল্টে না, তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা তো ভয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করছেন যাতে মানুষ আতঙ্কে থাকে। আপনি শুধু বক্তব্যটা বুঝতে পারবেন কারণ আছে। আমি জাস্ট একটা লাইন বলে ছেড়ে দিচ্ছি, সেটা হচ্ছে দেখুন বিহারের ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যে এনুমারেশন ফর্ম, সেই এনুমারেশন ফর্ম অন ক্যামেরা অজিত আঞ্জুম দেখিয়েছেন যে ওরা বসে বসে ওখানে ফিল আপ করছেন, মানুষের কাছে যাচ্ছেন না। অর্থাৎ এই যে এনুমারেশন ফর্ম যেটা ফিল আপ করতে হবে সঠিকভাবে, সেখানে সঠিক তথ্যটা দেওয়া হচ্ছে না কোথাও। এই জায়গা থেকেই কিন্তু মানুষের মধ্যে এই মানে এই জায়গাটা তৈরি হচ্ছে। আর বাংলায় অন্তত আমি বলছি, যারা গত 20-25 বছরে এসেছেন, মতুয়া, নমশূদ্র, সমাজের একেবারে দলিত মানুষজন, হিন্দু, তারা ম্যাক্সিমাম হিন্দু, তারা এসেছেন ওপার বাংলা থেকে, তারা শরণার্থী, তারা এখন আতঙ্কে আছেন। তার কারণ মনে করে দেখুন 6 বছর হয়ে গিয়েছে সিএ আইন পাশ হয়েছে, তার রুল ফ্রেম করতে লাগলো কতদিন? 54 মাস, তারপর আরো 6 মাস পেরিয়ে গিয়েছে। এখনো পর্যন্ত কতজনকে আপনারা নাগরিকত্ব দিয়েছেন? আপনারা তো দাবি করেছিলেন দেবেন। তো সেই সমস্তটা মিলিয়ে এই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে। একদম রাজনৈতিকভাবে বিরোধিতা হতে পারে, এই জায়গা থেকে আমি বিশ্বনাথদার কাছে আসবো, কিন্তু তা না করে কেন এই কৌশল নিল তৃণমূল কংগ্রেস? প্রশ্নটা এখানে। বিশ্বনাথদা, আপনি বারবার করে ভোটের পর বলেছেন যে মহিলা ভোটারদের ভোটেই তৃণমূলের ভোট প্রাপ্তি এতটা বেড়েছে। দেখুন, আমরা যদি দেখি যে ভোটার সংখ্যা আমি বলছিলাম 49.2% মোট ভোটারের মহিলা ভোটার। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর মহিলাদের জন্য তো একাধিক প্রকল্প করেছেন, লক্ষ্মীর ভান্ডার সহ। তারপরেও কেন এই কৌশলটা নিতে হচ্ছে? একেবারে হেসেলে ঢুকে ভয় দেখাতে হচ্ছে যাতে মহিলা ভোটার হাত থেকে বেরিয়ে না যায়, সুরক্ষিত থাকে। দেখো, তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতা যা বক্তব্য রেখেছেন, উনি কিন্তু ওটা করে দেখাবেন। কারণ ওটা তৃণমূল কংগ্রেসের একেবারে শীর্ষ নেতা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানে কার্যত অভিমত যে ভয় দেখাতে হবে, সন্ত্রস্ত করতে হবে। তুমি যদি 2021-এর নির্বাচনে দেখো, আইপ্যাককে সামনে রেখে বাড়ি বাড়িতে গিয়ে এই কথাগুলোই বলেছে, এনআরসি করে দিয়ে বা রাজ্য থেকে বের করে দিবে। এই ভয় তুমি 2024-এর লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন দাঙ্গার থেকে শুরু করে একের পর এক কথাবার্তা বলেছেন, যে কথাগুলো পরিষ্কার ভয় দেখানো। দেখো, ভয় কিন্তু কাজ করে। পশ্চিমবাংলার রাজনীতিতে ভয় আমি দেখেছি, বাম আমলেও দেখেছি আমার অভিজ্ঞতায়, এবং তৃণমূলের আমলেও আমি দেখলাম ভয় কাজ করে। ভয় কাজ করে বলেই মানে শওকত মোল্লা কিন্তু এন্টার ক্যানিং এর আধিপত্য বজায় রেখেছে। ভয় কাজ করে বলেই দক্ষিণ 24 পরগনায় মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু 7.5 লক্ষ ভোটে জেতেন। ভয় কাজ করতো বলেই আরামবাগের বিপুল ভোটে সিপিআইএম জয়ী হতেন। ফলে আমরা জানি ভয় একটা শব্দ, যেটা দিয়ে কিন্তু মানুষকে নিজের কাছে নিয়ে আসা যায় এবং মানে নিজের ছত্রছায়ায় রাখা যায়, আধিপত্য কায়েম করা যায়। তৃণমূল কংগ্রেস এই ভয়টা দেখাবে এবং সাকসেসও হবে। আমি তোমায় বলছি, এসআইআর এর পরে এই ভয় কিন্তু তৃণমূল কংগ্রেসকে বহু দূর এগিয়ে নিয়ে যাবে। এবার উল্টো দিকে কি ভয় হচ্ছে না? শুভেন্দু অধিকারী কি ভয় দেখাচ্ছে না? কিন্তু সেটা হলো মানে ফাটা বাসের শব্দ বেশি, না আছে সংগঠন, না আছে কোনো কিছু। কিন্তু শুভেন্দু অধিকারী লড়াইটা জারি রাখবার জন্য ভয় দেখানোর কথা বলছেন, কিন্তু সেই ভয়টাকে আমি তোমার বলছি সংগঠন ছাড়া ভয় দেখানো সম্ভব নয়। ফলে যেহেতু বিজেপি সংগঠন নেই, ফলে শুভেন্দু অধিকারী অনেকটা ফাটাবাসের মতন। হয়তো পূর্ব মেদিনীপুরে সম্ভব, কিন্তু বাকি রাজ্যে কোথায়? এবং একইভাবে তোমাকে আমি পরিষ্কার করে বলতে পারি, পশ্চিমবাংলায় মানুষের কাছে একটা দিনের আলোর মতন পরিষ্কার আমাদের রাজনীতিবিদরা কতটা স্বার্থপর, আমাদের রাজনীতিবিদরা কতটা নিজের স্বার্থে পরিচালিত হয়, দলের স্বার্থে একেবারে সংকীর্ণ দলীয় স্বার্থে পরিচালিত হয়ে মানুষকে ভয় ভীতি সন্ত্রস্ত করে। যখন মানুষকে আশ্বস্ত করার কথা, যখন রাজনৈতিক দলগুলোকে মানুষকে আশ্বস্ত করে এই এসআইআর পর্ব করার কথা, তখন মানুষকে করছে না। দেখো, তৃণমূল কংগ্রেসের বিচারিতার অবস্থা দেখো। একদিকে কর্মী সমর্থকদেরকে বলছে বুথ লেভেলে আপনাদের প্রস্তুত হতে থাকতে হবে, বিএলএদেরকে পরিষ্কার করে প্রত্যেকটা বুথে কি করতে হবে না করতে হবে তা অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং করে একেবারে ইনস্ট্রাকশন দিচ্ছেন। আর আরেকদিকে ভয়ভীতি সন্ত্রস্ত তৈরি করে সংখ্যালঘু মুসলিম ভোটটাকে এককাট্টা করতে চাইছেন, এখন হিন্দু ভোটটাকেও ভয় দেখাতে চাইছেন। দ্বিচারিতা অবস্থা দেখো। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিএলএদেরকে পরিষ্কার প্রস্তুতি নিতে বলেছেন, বুথ লেভেলে কিভাবে তারা কাজ করবে সেই সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। আরেকদিকে এসআইআর এর বিরোধিতা করা, ভয় দেখানো, সন্ত্রস্ত করা, এই দ্বিচারিতাটা
একেবারে ভয় দেখানোর রাজনীতি শুধু কি তৃণমূল কংগ্রেস একা করছে? হুমকির রাজনীতি শুধু কি তৃণমূল কংগ্রেস একা করছে, নাকি শাসক এবং বিরোধী দুপক্ষ থেকে সমানভাবে সমান্তরালভাবে এই হুমকির রাজনীতি করা হচ্ছে? আমি কিছুক্ষণ আগে ওই অনুষ্ঠানের শুরুতেই আইএনটিটিউসির যিনি উত্তর 24 পরগনার জেলার সভাপতি কিভাবে হুমকি এবং ভয়কে হাতিয়ার করছেন সেইটা দেখালাম। আর এবার দেখুন বিরোধী দলনেতা তিনি কিভাবে হুমকি দিচ্ছেন, দেখুন। আর 24 ঘন্টা বাকি আছে, পালাও এখান থেকে। যদি না পালাও, আমার কথা নয়, অমিত শাহের কথা, স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন তিনি পাটনাতে? বলেছে ডিটেক্ট মানে কি? চিহ্নিত। তারপরে কি বলেছে? ডিলিট মানে কি? বাতিল। তারপরে কি বলেছে? ডিপোর্ট মানে কি? ব্যাক টু দি প্যাভিলিয়ন। যে রাস্তা দিয়ে এসেছেন, বেড়া নেই, রাস্তা আপনি জানেন। মাত্র 94টাকে ধরেছে বিএসএফ, মাত্র 94। যে রাস্তা দিয়ে এসেছেন ওই রাস্তা দিয়ে কালকে ভোর হওয়ার আগে পালান। যদি না পালান 4 তারিখ থেকে ফর্ম বিতরণ হবে, তারপরে ফর্মগুলো ফেরত আসবে। আপনাদের ফর্ম ফেরত আসবে না, আমরা জানি। আর ফর্ম ফেরত না এলেই 7ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্টে আপনি নেই। হাওয়া তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আর 7ই ফেব্রুয়ারি ভোটার লিস্টে তুমি না থাকলে মমতার পুলিশ তোমাকে বাঁচাতে পারবে না, রাজীব কুমার বাঁচাতে পারবে না, প্রবীণ ত্রিপাঠী বাঁচাতে পারবে না, মনোজ বার্মা বাঁচাতে পারবে না। বিএসএফ ধরবে চুলের মুঠি আর নিয়ে গিয়ে সুন্দরবনে নামিয়ে দেবে। দেখুন, আমাদের প্রশ্ন হচ্ছে সচেতনভাবে একটা বিভ্রান্তি তৈরি করার কি চেষ্টা করা হচ্ছে? আমি এইটা ক্লিয়ার করতে চাইবো আইনজীবী ফিরদৌস শামীমের কাছে এসে। শামীমদা, একটা আমি বলছি একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এইভাবে যে ধরুন এসআইআর এর পর যাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় এলো না, অর্থাৎ বাদ গেল, তারা ভোটাধিকার হারালেন, তার মানে তারা এই দেশের নাগরিক নয়। আর যাদের নামটা এলো তারা ভোটাধিকার পাচ্ছেন, তার কারণ তারা এই দেশের নাগরিক। মানে যাদের ভোটাধিকার নেই, যাদের চূড়ান্ত ভোটার তালিকায় নাম নেই, তারা এই দেশের নাগরিক নন। এই রকম একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে। বাস্তব সত্যটা কি, এইটা যদি একটু ক্লিয়ার করেন। সম্পূর্ণ ভুল ন্যারেটিভ। এসআইআর হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্টে, সেকশন 21-এ এই এসআইআর হচ্ছে, সাবসেকশন 3। নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা নেই একজন ভারতীয় নাগরিক তিনি নাগরিক নাকি নাগরিক নয় এটা ডিটেক্ট করা। নির্বাচন কমিশনের কাজ কি? একটি বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি করা এবং ভোটটিকে ত্রুটিমুক্ত করা। ত্রুটিমুক্ত একটি ভোট, সেটাকে করাটাই হচ্ছে নির্বাচন কমিশনের কাজ। এই সিটিজেনশিপ 5 রকমভাবে আসে। একজন বাই বার্থ হতে পারে, বাই রেজিস্ট্রেশন হতে পারে, বাই ন্যাচারালাইজেশন হতে পারে, বাই ডিসেন্ট হতে পারে। আর সিটিজেনশিপ লস হয় মূলত 3 ভাবে। কিভাবে? রিনাউন্সিয়েশন, টার্মিনেশন অ্যান্ড ডিপ্রাইভেশন। এই সিটিজেনশিপ বলছেন যে ধরুন সাপোজ আমি একটা উদাহরণ দিই, ধরুন একজন মুর্শিদাবাদের নাগরিক, তিনি মুর্শিদাবাদের বাসিন্দা, নাগরিক বলাটা ভারত সকলেই ভারতের নাগরিক। মুর্শিদাবাদের একজন বাসিন্দা, তিনি ধরুন মহারাষ্ট্রে বা কর্ণাটকে কাজ করতে গেছেন, আগামী 1 মাস ফর্ম বিতরণ হবে, সপরিবারে কাজ করতে গেছেন। তিনি ওই এনুমারেশন ফর্ম পেলেন না, কেউ পেলেন না। তিনি 1 মাসের মধ্যে আসবেন, আগামী 6 মাস পরে এলেন, এসে দেখলেন যে তার নামটি ভোটার লিস্ট থেকে বাদ গেছে এবং এসআইআর এর ফলে যে আগামী যে লিস্ট তৈরি হবে সেখানে তার নাম নেই। তাহলে তিনি ভারতের নাগরিক থাকবেন কি থাকবেন না? প্রশ্ন, উত্তর কি? তিনি ভারতের নাগরিক থাকবেন। আপনাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। এর আগে 2002 সালের ভোটার লিস্টে ধরো ওই এসআইআর এর লিস্টে নাম না থাকা ব্যক্তি তার পরবর্তী ভোটগুলোতে ভোট দিয়েছেন। একদম দিয়েছেন কি দেননি? তাহলে তিনি ভারতের নাগরিক ছিলেন কি ছিলেন না? তিনি ভারতের নাগরিক বর্তমানে আছেন কি নেই? এরকম আমি অনেক ব্যক্তিকে দেখিয়ে দেবো। এসআইআর 2002 সালের আগে তিনি পঞ্চায়েতের মেম্বার ছিলেন, পরবর্তীতে ওই 2002 সালের লিস্টে নাম নেই, পরবর্তীতে ভোটার লিস্ট ভোট দিয়েছেন। ইভেন আবার মানে আমি একেবারে আরেকটু ক্লিয়ার করে দিই, ধরুন 26-এর চূড়ান্ত ভোটার তালিকায় তার নাম নেই, এমনটা হতেই পারে 27-এর ভোটার তালিকায় তার নাম উঠবে। একদম তিনি এবং নির্বাচন কমিশনের কোনো অধিকার নেই একজনকে তিনি ভারতীয় নাগরিক কি নাগরিক নয় সেটা ডিক্লেয়ার করার। নির্বাচন কমিশন কি করেন? তিনি নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে একটা লিস্ট তৈরি করবে, সেই লিস্ট অনুযায়ী ভোট, এই আগামী যে ভোট হবে সেই ভোটে পার্টিসিপেট করবে লোকজন। এটাই হচ্ছে নির্বাচন কমিশনের কাজ। কে না ভারতীয় নাগরিকত্ব কে পাবে বা কোন ভারতীয় নাগরিকত্ব লস হবে এটা দেখার দায়িত্ব
নির্বাচন কমিশনের নয়, ওটা দেখা হয় সিটিজেনশিপ অ্যাক্টে। সিটিজেনশিপ অ্যাক্টে আন্ডার সেকশন 8, 9 and 10 এই 3টে সেকশনে সিটিজেনশিপ লস হয়। অতএব এই যে এসআইআরটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে, এখানে সিটিজেনশিপ দেখার বা কাউকে সিটিজেনশিপ দেওয়ার কোনো গল্পই আসতে পারে না। তাহলে এই বিতর্কটা প্রশ্নটা কেন আসে? এক সেকেন্ড, আধার কার্ডের ক্ষেত্রে এই প্রসঙ্গটা আসে কি কারণে? যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, আধার কার্ড পরিচয়পত্র। এই বিতর্কটার অবতারণাটা হয় কি কারণে তাহলে? দেখুন, এই বিতর্কটা রাজনৈতিক কারণে, সেটা অন্য গল্প। এই বিতর্কটা রাজনৈতিক কারণে তৈরি করা হচ্ছে, সেটা যে নিজের মতো করে কেউ ভাবছেন এটা নিয়ে বিতর্ক তৈরি করলে, এক শ্রেণী ভাবছেন যে সংখ্যালঘু মুসলিমদের ভয় দেখালে তাদের ভোট কনসলিডেট হলে আমি পাবো, আরেক শ্রেণী ভাবছেন যে না, সংখ্যালঘু মুসলিমদের উপর দেখো তাদেরকে তাড়িয়ে দিতে পারবো, তাই দেখো তোমরা দেখো তাদের সম্পদ পাবে, এটা দিয়ে এই বেসিক্যালি ন্যারেটিভ তৈরি করছেন। এই ন্যারেটিভ বিল্ডিংয়ের জন্য বেসিক্যালি আইনের ভুল ব্যাখ্যা করছেন। দেখুন, এসআইআর হয় রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে, তার সঙ্গে সিটিজেনশিপ দেওয়া বা যাওয়া তার কোনো সম্পর্ক নেই এবং থাকতে পারে না, খুব বিশুদ্ধভাবে বললে। এবং এই যে সিটিজেনশিপ যদি কারো লস হয়, এই যে সিটিজেনশিপ আন্ডার সেকশন 10 ডিপ্রাইভেশন অফ সিটিজেনশিপ, এটা কে করতে পারে? সেন্ট্রাল গভর্নমেন্ট, নির্বাচন কমিশন নয়। ফলে এই নিয়ে যারা ভ্রান্ত ধারণা মানুষের মনে ছড়িয়ে দিতে চাইছেন, দয়া করে এটা করবেন না। দয়া করে আইনের সেকশনগুলো একটু পড়ে নিন, তাহলে পরিষ্কার হয়ে যাবে যে এসআইআরের সঙ্গে নাগরিকত্ব যাওয়া বা নাগরিকত্ব পাওয়া কোনোটারই কোনো সম্পর্ক নেই। অর্থাৎ ফিরদৌসদা বলছেন কে ভারতীয় নাগরিক কে নন সেটা নির্বাচন কমিশনও ঠিক করতে পারে না। তাহলে তো এখানে এখানে প্রশ্ন উঠছে, রাজনৈতিক দলগুলো কি করে তাহলে ঠিক করে দিতে পারে? কি করে তারা এইরকম ভাবে ভয় দেখিয়ে দিতে পারে? শুভেন্দু অধিকারী বলছেন যেভাবে যে একেবারে আর 24 ঘন্টা সময় আছে, পালাও এখান থেকে। অর্থাৎ বুঝতে পারছেন তাদের মনে, আসবো আপনার কাছে, তাদের মনে ভয় কতটা জন্মেছে। দেখুন, ভয় রয়েছে বিএলওদের মধ্যেও। মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন তারা, অর্থাৎ বুথ লেভেল অফিসাররা। কিন্তু এসআইআর প্রক্রিয়ার কাজে ফিল্ড ওয়ার্কে নামার আগে নিজেদের নিরাপত্তা সহ একাধিক প্রশ্ন রয়ে গেছে বিএলওদের মনে। দেখুন, প্রতিটি বিএলও আতঙ্কিত, বিশেষ করে মহিলারা। আমাদের যেন এরকম রাতের অন্ধকারে কারোর বাড়ি বাড়ি গিয়ে ডেটা কালেকশন না করতে হয়। ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ার কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ যাদের ভূমিকা, সেই বিএলও বা বুথ লেভেল অফিসারদের শনিবার চূড়ান্ত পর্বের প্রশিক্ষণ দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু অভিযোগ তারপরেও থেকে গেছে একাধিক প্রশ্ন। নিরাপত্তা, কাজের পরিবেশ থেকে শুরু করে কাজের পদ্ধতি এবং বিএলএদের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠে এসেছে বিএলওর দায়িত্বপ্রাপ্ত কর্মীদের মুখে। কারো কারো মুখে উঠে এসেছে অতীতে নির্বাচনের সময় পশ্চিমবঙ্গের পরিস্থিতির প্রসঙ্গ। আমাদের কাজের পরিবেশ যেন সুরক্ষিত থাকে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি বা এখন ভোট চলাকালীন এবং ভোট পরবর্তী, ভোটের আগের কি পরিস্থিতি হয় আমরা সকলেই কম বেশি জানি। সেক্ষেত্রে নিরাপত্তার ব্যাপারটা তো অবশ্যই উঠে আসছে। কেউ কেউ বলছেন কাজের পদ্ধতি নিয়ে এখনো বেশ কিছু প্রশ্নের উত্তর তারা পাননি। আমাদের অনেক প্রশ্ন উত্তর পাইনি। মিটিং শেষ হওয়ার আগে উনি চলে গেলেন মঞ্চ ছেড়ে। যে প্রশ্নটা এখন সবাই করছে যে মৃত ভোটার, তার বাড়িতে গেলাম, এবারে আমরা হয়তো পাড়ায় থাকি, জানতে পেরেছি উনি মারা গেছেন, কিন্তু বাড়ির লোক বলছেন যে না, উনি অন্য জায়গায় আছেন। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা যেদিন ফর্ম আনতে যাব, কিটস আনতে যাব, ভেবে রেখেছি সেদিন জিজ্ঞেস করব। এসআইআর প্রক্রিয়ায় বিএলওদের সঙ্গে বিএলএ বা বুথ লেভেল এজেন্ট হিসেবে থাকার কথা রাজনৈতিক দলের প্রতিনিধিদের। সেই বিএলএদের থেকেও চাপ আসতে পারে বলে মনে করছেন অনেকে। বিএলএ দেবে বলেছে, এবার বিএলএ কে আমি চিনি না, এবার বিএলএ সেখান থেকে কিছু প্রেশার আসতে পারে। এটা দিনের বেলা যদি না হয় তাহলে আমি কি করে কাজটা করব আমার কিন্তু মাথায় ঢুকছে না। এই আবহে নির্বাচন কমিশনের কাছে এসব বিষয়ে স্পষ্ট নির্দেশিকা দেওয়ার দাবি জানিয়ে চিঠি দিল ভোটকর্মী ও বিএলও ঐক্য মঞ্চ। আমরা সিওকে চিঠি দিলাম 3টে ইস্যু মূলত নিয়ে। এক হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কি ব্যবস্থা নিয়েছে তারা আগামী কাল বিকেলবেলার মধ্যে কিন্তু স্পষ্টভাবে জানাতে হবে। অফিস আওয়ারের পরে বিএলও ডিউটি করা একদম সম্ভব নয়। আইনিভাবে যেসব বিএলওরা নিযুক্ত হয়েছেন আইনের বাইরে গিয়ে, সিওর যে গাইডলাইন ছিল তার বাইরে গিয়ে সে ব্যাপারেও পদক্ষেপ নেওয়ার কথা বলেছে। বিএলওদের নিরাপত্তা সহ একাধিক দাবিতে লিখিত প্রতিশ্রুতি চেয়ে চিফ ইলেকশন কমিশনারকে চিঠি দিয়েছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। পার্থপ্রতিম ঘোষ, রুমা পাল, এবিপি আনন্দ। দেখুন, আমরা সাধারণ মানুষ প্রত্যেকে তো চাই যে বৈধ ভোটারের নাম থাক, অবৈধ ভোটারের নাম বাদ যাক। এই ভোটার তালিকা ঝাড়াই বাছাইয়ের কাজ তো বিএলওদের।
সৌম্যদা, এই ঝাড়াই বাছাইয়ের কাজ যাদের, তারা কি করে ফিল্ড ওয়ার্কে যাবেন কাজ করতে? তারা তো পূর্ব অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিচ্ছেন, কারণ অতীতের অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। আর বর্তমানে যা রাজনৈতিক পরিস্থিতি, তাদের মনে তো একাধিক ভয়ের জায়গা, নিরাপত্তাহীনতা। কিভাবে কাজ করবেন তারা? না দেখুন, আপনারা এতক্ষণ ধরে আলোচনা করছিলেন শুভেন্দুবাবুর কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা। আপনারা কি মনে করেন ওরা না জেনে বলছে সব? এই এতক্ষণ আগে আমার বন্ধুবর শামীম কতগুলো কথা বলছিল আইন নিয়ে, ওরা কি জানে না? সব জানে। কি ভাবছেন জেনে বুঝে করে? মানে ভক্তি কমে গেছে তো মানুষের, তাই এখন ভয়ের রাস্তা নিচ্ছে। ভক্তি কমে গেলেই ভয়কে আশ্রয় করতে হয়। ভয় আর ভক্তি তো একসঙ্গে চলে। আচ্ছা আপনি বলুন, দেখুন লক্ষ্য করে ইউনিক একটা ব্যাপার যে বিরোধী দলনেতাও কিন্তু বলছেন যে এই একবার শুরু হয়ে গেছে, সব আস্তে আস্তে তোমাদের সব তাড়িয়ে দেওয়া হবে, এবার বর্ডারের দিকে সব চলে যাও, আর 24 ঘন্টা সময় আছে সবাইকে তাড়িয়ে দাও। মানে এবার সব আমরা মুসলমানদের সব তাড়িয়ে দিচ্ছি, আর সুন্দর করে ভোট হবে, এবার সব আমরা জিতে গেছি, এবার সব সরকারে বসে পড়বো। আর অভিষেক বাবু এবং তার দলের লোকেরা কি বলছেন? তারা বলছেন সবাই কনসলিডেট হও, এই বিজেপি এনআরসি নিয়ে আসছে, সব কেড়ে নেবে আমাদের থেকে, আপনারা সবাই নাগরিকত্ব হারাবেন, ব্যাস সবাই এক জায়গায় এখন কনসলিডেট করুন মুসলিম ভোট। মানে এ হিন্দুদের দায়িত্ব নিয়ে নিয়েছে ও মুসলমানদের দায়িত্ব নিয়েছে। আমি বলছি যে তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় শুভেন্দুবাবু মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের লক্ষ্মী পেঁচা। শুভেন্দুবাবু যত থাকবে তৃণমূল কংগ্রেসের তত। এই যে দেখুন না, এই যে এসআইআর নামক একটা বস্তু, আমি বলছি হ্যাঁ নির্বাচন কমিশন বিকামস আ প্লয় অফ বিজেপি, কিন্তু তার মানে এইটা যে একটা সাংবিধানিক বডিকে আমরা নিশ্চয়ই পশ্চিমবঙ্গে আমরা একটা দল চাইছে অবৈধ ভোটার থাক, আর আরেকটা দল চাইছে বৈধ ভোটার বাদ যাক। এই বৈধ ভোটার বাদ যাক আর অবৈধ ভোটার থাক, এই দ্বৈরথের মধ্যে দুটো দল, তৃণমূল সরকারি দল এবং বিরোধী দল চাইছে যে নির্বাচনটা মোটামুটি লুটে পুটে নিব। হ্যাঁ, ভোটার লিস্টে নাম থাকলেই এমন যেন মনে হচ্ছে সবাই একেবারে ভোট দিয়ে দেবে, সেই ব্যবস্থাটা কি করবে নির্বাচন কমিশন? মানে নির্বাচন কমিশন এমন একটা ভাব দেখাচ্ছেন শুভেন্দুবাবুরা এবং তৃণমূল কংগ্রেসের লোকেরা, মানে ভোটার লিস্টে পুরোপুরি নাম এসে গেল মানে ভোটের দিন সুন্দর ভোট হবে, আমরা সবাই আপনারা যারা থাকবেন সুন্দর এখন ভোট দেখতে পাবেন। পশ্চিমবঙ্গে সম্ভব হয়েছে, সেটা এনশিওর করবে নির্বাচন কমিশন। লুটে নেওয়ার ভোট হয়, চুরির ভোট হয়। আজকে যারা বলছেন প্রিচিং অ্যান্ড প্র্যাকটিসিং হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স, এই যে গ্রামে গিয়ে মানুষকে ভয় দেখাবে, ভয়, এটা তো সত্যি তো তাই, ওরা তো ভয়ের ব্যবসা করছে। যত করবে তত ব্যবসা রিনিউয়াল হবে, ভোট করবে তার ব্যবসা রিনিউয়াল হবে। আজকে এসআইআর নিয়ে আমরা বারবার বলেছি যে পদ্ধতিগত ত্রুটি আছে, ভুল আছে, সারা বছর ধরে করা উচিত। কেন ইন্টেন্সিভ হঠাৎ করে ভোটের আগে আসতে হবে? ইট বিকামস আ পলিটিক্যাল প্রোডাক্ট, বিজেপির প্লয়। তারা কি মনে করেছে আমরা সারা বছর ধরে মানুষকে নির্বাচন কমিশন না নির্যাতন কমিশন, নির্বাচন কমিশন না নির্যাতন কমিশন? আপনি বলুন মানুষগুলোকে ব্যতিব্যস্ত। এই যে বিএলএ, এই যে যারা অফিসাররা সব যাবে, সব পশ্চিমবঙ্গ সরকার অফিসার, হিম্মত আছে? বিএলও যারা হবে তারা বলছেন যে আমরা বিএলএদের চিনি না, তারা এসে চাপ সৃষ্টি করতে পারে, আমরা কি করে কাজ করবো? আমি তো বলছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন মিটিংয়ের মধ্যে যে পরে তো আমরাই থাকবো, তুমি কি করে কাজ করবে দেখে নেব। আবার বলছেন যে কার কার বাড়িতে মিষ্টির প্যাকেট যায় আমরা সব জানি। তাহলে আপনারা বলছেন এই রাজ্যে লিস্টে নাম থাকার পরেও যে ভোট দিতে পারবেন এই সিওরিটি আছে তো? গল্প দেওয়ার একটা সীমা আছে। মুখ্যমন্ত্রীর তৃণমূল কংগ্রেসের দেখুন এত এই এসআইআরকে এত সুন্দরভাবে বিরোধী দলনেতা যে সামনে বলছেন, দেখুন ধামাচাপা দিচ্ছেন, গোলপোস্ট পরিবর্তন করছেন, প্রতিদিন চুরি, লুট, পাট, খুন, আরজিকর, মহিলা নিরাপত্তা সব ধামাচাপা পড়ে গেছে, কবরে চলে গেছে এসআইআরের চাদরের তলা। আজকে পশ্চিমবঙ্গের রাজনীতি হচ্ছে শুধুমাত্র ধর্মীয় বিভাজন, এটা ফাইন লাইন ধর্মীয় বিভাজনের। আজকে এসআইআরকে নিয়ে করছে, দুটো দলই করছে, সরকারি দল করছে, বিরোধী দল। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক এখানে সৌম্যদা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে এসআইআর এর পর যাদের নামটা থাকবে ভোটার চূড়ান্ত ভোটার লিস্টে তারা প্রত্যেকে ভোট দিতে পারবেন একদম একটা ভয়মুক্ত পরিবেশে। এইটা নির্বাচন কমিশন সুনিশ্চিত করবে তো? দেখুন আমাদের অভিজ্ঞতা থেকে এটা প্রমাণিত এবং প্রতিষ্ঠিত যে ইলেকশন ইন বেঙ্গল ইজ এ ডিফারেন্ট গেম অল টুগেদার। এই নির্বাচন কমিশন প্রত্যেকটা দেশের প্রায় প্রত্যেকটা রাজ্যে অবাধ শান্তিপূর্ণ ভোট করাতে পারে, কিন্তু আমাদের রাজ্যে এসে বারবার হিংসার ঘটনা ঘটে। এসআইআর যখন জ্ঞানেশ কুমার সাংবাদিক বৈঠক করছিলেন কতটা মসৃণভাবে বিহারে হয়েছে তার পরিসংখ্যান বারবার তুলে ধরছেন, কিন্তু এসআইআর এর বিএলওরা যাওয়ার আগে এই মুহূর্তে যা পরিবেশ সেইটা কি আগে থেকে আমি বলছি জল মাপতে পারেনি নির্বাচন কমিশন? রাজগোপাল ধর চক্রবর্তীর কাছে আসবো, তারা এই বিএলওরা তো নির্বাচন কমিশনেরই প্রতিনিধি হিসাবে বাড়িতে বাড়িতে যাবেন, তাহলে এদের নিরাপত্তার দায়িত্ব কেন কমিশন সুনিশ্চিত করবে না? কেন এতটা কনফিউশনের মধ্যে এখনো বিএলওদের থাকতে হবে? হ্যাঁ দেখুন, নির্বাচন কমিশন অনেকটা বিহার মডেলকেই ফলো করতে চাইছে। তারা ভেবেছিল যে বিহার যেখানে ইলেকশনে আমরা দেখেছি কত
মানুষের প্রাণচ্যুত, রক্তক্ষয় হতো, ব্যালট বাক্স জলে ফেলে দেওয়া হতো, তো নিত্য পরিচিত চিত্র আমরা বিহারে দেখি। সেখানে যখন দেখা গেছে সব কিছুই শান্ত হয়ে গেছে, সেখানে আর 5 দফা 10 দফায় ভোট হয় না, 2 দফায় ভোট হয়ে যায়। সেখানে দেখা যাচ্ছে যে এত লোকের নাম বাদ গেল বলে এত রাজনৈতিক বিতর্ক উঠলো, একটা অ্যাপিলও হলো না। কেন অ্যাপিল করতে পারলেন না বিরোধীরা সেটা আমার জানা নেই। যাই হোক, বিহার মডেলটাই তারা ভাবছে পশ্চিমবঙ্গে হয়তো একই জিনিস হবে। তবে আমি নির্বাচন কমিশনকে সাধুবাদ জানাবো, আমাদের সংবিধান পরিষ্কার বলে দিয়েছে নাগরিক ছাড়া কারুর ভোট দেওয়ার অধিকার নেই। সুতরাং নাগরিক ছাড়া কেউ যদি থাকে, তাকে যদি নির্বাচন কমিশন বাদ দিতে চায় সেটা সাধুবাদ, কিন্তু নাগরিক হ্যাঁ বেআইনি নাগরিক, অবৈধ নাগরিককে বাদ দেওয়ার নামে যদি কোনো ধরনের বিরাট কিছু যদি ডিলিশন হয়, তাহলে সুপ্রিম কোর্টও বলেছে তারাও বসে থাকবে না। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে অহেতুক যে শক্তিক্ষয় দেখতে পাচ্ছি, যে সবাই ভয় দেখানোর চেষ্টা করছে, এটার বোধহয় প্রয়োজন নেই। আমার মনে হয় নির্বাচন কমিশন দুটো দিক আছে রাজাগোপাল বাবু, দুটো দিক আছে। একটা হচ্ছে নিরাপত্তা নিয়ে সংশয় রয়েছে, আর দ্বিতীয় কথা হচ্ছে এখনো তাদের কাছে ক্লিয়ার নয়। যেমন একজন বিএলও তিনি বললেন কোনো, তারা জানেন হয়তো তার পাশের বাড়ি বা তার পাড়া এলাকার মধ্যে যে ওই বাড়ির প্রবীণতম ব্যক্তিটি তিনি মারা গেছেন, অথচ বাড়ির সদস্যরা বলছেন যে তা না, তিনি মারা যাননি, তিনি অন্যত্র রয়েছেন। এই অবস্থায় বিএলওরা কি করবেন? কোনো উত্তর নেই। মানে এই সংশয়টা কাটানোর দায়িত্ব তো কমিশনের। কেন একটা স্পষ্ট ধারণা তাদের কাছে থাকবে না? তারা বাড়ি বাড়ি গিয়ে করবেনটা কি? নিশ্চয়ই ট্রেনিংয়ে তাদেরকে নিশ্চয়ই বলা হচ্ছে কী উত্তর কীভাবে তারা তথ্য খুঁজবে, সেগুলো নিশ্চয়ই তাদের জানা দরকার। এবং আমি জানি না, এই যে প্রশ্নটা আপনি করলেন যে মারা গেছে, মারা যাবার সবাই তো আর ডেথ সার্টিফিকেট নিয়ে দেখাবে না আপনাকে। সুতরাং আপনি যদি খুঁজে না পান, নির্বাচন কমিশন যারা যাচ্ছে তারা যদি বাড়িতে গিয়ে না পায়, তাদের কিন্তু বিএলওদের সে অধিকার আছে যে তাদেরকে বাদ দেওয়া যদি খুঁজে না পায়, এবং পাড়া প্রতিবেশীরা যদি বলে নেই, সেই বাড়ি বা পাশেও তারা জিজ্ঞেস করতেই পারে। সুতরাং এই যে এত অল্প সময়ের মধ্যে যখন করা হচ্ছে, বোঝাই যাচ্ছে এর মধ্যে বেশ কিছু ডিসকাশন থাকবে, বেশ কিছু জায়গায় হয়তো বেশ কিছু নাম হয়তো বাদ যেতে পারে। কেউ যদি চালাকি করেন, বা সবাইকে হেল্প করা দরকার। যদি কেউ মারা গিয়ে থাকে দেখি না, তাই না, অসুবিধাটা কোথায়? যদি মারা না গিয়ে থাকে, কোথায় আছে একটু বলুক। এই যদি আমরা মনে করি না আমরা সহায়তা করব না, নাগরিক হিসেবে সহায়তা করব না, রাজনৈতিক দল হিসেবে সহায়তা করব না, তাহলে নির্বাচন তো প্রহসন হয়ে যাবেই। সুতরাং আমাদেরও প্রত্যেকেই বুঝতে হবে যে সহায়তা করা অত্যন্ত প্রয়োজন। এবং যে সমস্ত রাজনৈতিক নেতারা ভয় দেখাচ্ছেন, তারা তো নির্বাচনটাই ক্ষতি করছে না। ভয় দেখাবার কী আছে? বাড়িতে বসে থাকুন না, আপনারা চুপচাপ থাকুন না, নির্বাচন কমিশনকে দায়িত্ব দিন। তারপরে আপনারা তো আমরা এত বড় সব লয়ার আছেন আমাদের, এরা সব নিয়ে যাবেন আপনাদের হাইকোর্টেতে, ভয় কী আছে? সুতরাং তাদের তো কাজ করতে দিন। কিন্তু এমন ভয় দেখাচ্ছেন বিএলও বাড়ি ভয় পাচ্ছে। হ্যাঁ, যেটা বিহারে তো কী জিনিস ছিল, বিহারে তো কিছুই ঘটেনি, একজন বিএলওকে কিছু ক্ষতি করেছে বলে আমরা শুনিনি। সুতরাং পশ্চিমবঙ্গে হবে কেন? পশ্চিমবঙ্গে তো আরও বেশি শিক্ষিত জায়গা, মানুষ তো আরও বেশি রুচিবোধ সেখানে আছে বলে আমাদের ধারণা। তাহলে পশ্চিমবঙ্গ নিয়ে এত আমাদের গর্ব, সে রাজাগোপাল বাবু আপনি বলছেন যে ভয় পাবে কেন তারা সহযোগিতা পাবে না? গতকাল, একদমই গতকাল আমরা নজিরবিহীন বিক্ষোভের ছবি দেখেছি। এই বিএলওরা কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন, নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন, এবং নির্বাচন কমিশনের আধিকারিকের কাছ থেকে তারা জানতে চাইছেন আমাদের স্পষ্ট নির্দেশিকা দেয়া হোক, আমরা কিভাবে কাজ শুরু করব। এর মধ্যেই দেখুন এই যে ভয়, এই আতঙ্ক উত্তর 24 পরগনায় বিশারপাড়া, বিরাটি সহ বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশে ফিরে যেতে শুরু করেছেন এবার পরিচারিকারা। পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা হতেই পাত্তারি গুটিয়ে তারা অনেকেই চলে যাচ্ছেন বাংলাদেশে। আর এই নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক পালিয়ে যাচ্ছে বলে কটাক্ষ করলেন তিনি। পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা হতেই ধরা পড়েছে এমনই টুকরো টুকরো ছবি। কোথাও কাজ ছেড়ে চলে যাচ্ছেন পরিচারিকা ও গৃহ সহায়িকারা, কোথাও একের পর এক বাড়িতে ঝুলছে তালা। আর এই সবকটি ছবি উঠে এসেছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলা উত্তর 24 পরগনা থেকে। কারো এলাকায় পরিচিতি রহিমার মা নামে, কাউকে আবার অন্য নামে চেনেন এলাকাবাসী। বিরাটি, বিশরপাড়া, নিউ ব্যারাকপুরের বিভিন্ন এলাকায় গৃহকর্তৃত্বের অনেকেই দাবি করছেন হঠাৎ কাজ ছেড়ে বাংলাদেশে চলে যাচ্ছেন তাদের গৃহ সহায়িকারা। ওনার নামটা ঠিক জানি না, ওনার মেয়ের নাম রহিমা, তো আমরা রহিমার মা বলে ডাকতাম। হঠাৎই চলে গেছেন, বলেছেন যে এরকম পরিস্থিতিতে আর কাজ করতে পারবে না। কিন্তু বাংলাদেশ চলে গেছেন এটা বলেননি, কোথায় গেছে আমরা জানি না। হ্যাঁ, এসআইআর মাঝে মধ্যে খবর চললে টিভিতে জিজ্ঞাসা করতো কীরকম খবর, কী খবর হচ্ছে এইসব, তারপর হঠাৎই একদিন চলে গেল। ওনারা যেহেতু ডিটেনশন ক্যাম্পে যেতে চান না, তাই জন্য ওনারা
চেষ্টা করছেন যেন এখান থেকে চলে যাওয়া যায়, বাংলাদেশে আবার ফিরে যাওয়া যায়। প্রথমে এক মহিলা কাজ করতো, সে চলে গেল, সে ওকে দিয়ে গেল, তো ও তো ওই 10-12 বছর কাজ করছিল। তারপর মাঝে মাঝে ওর মেয়ে এসে কাজ করতো। আমরা অন্য লোকদের কাছে শুনতে পাচ্ছি যে ওরা চলে যাবে বলে, ও বলেছিল যে আমাদের তাড়ায় দেবে, বলছি কি করব কে জানে। তারপরে ইন দি মিন টাইম ওর ছেলে আর ছেলের বউ চলে গেছে, সেটা আমাদের বলেনি, আমরা পরে লোকের কাছে শুনেছি। তারপর উনি আস্তে আস্তে ওনার ঘরের জিনিসপত্র বিক্রি টিক্রি করে গোছাচ্ছে। তারপর বলেছে যে আমিও যাব, পুজোর আগে টাকা পয়সা নিয়ে দেনা পাওনা নিয়ে চলে গেছে। এইসব অঞ্চলে পরিচারিকাদের একাংশের হঠাৎ উবে যাওয়া ঘিরেই দানা বাঁধছে রহস্য। প্রশ্ন উঠছে, তাঁরা কি তাহলে বাংলাদেশে অনুপ্রবেশকারী? তাই কি এসআইআর ঘোষণা হতেই উধাও হয়ে যাচ্ছেন? এই প্রশ্ন যখন উঠছে তখন তৃণমূলকে নিশানা করে ময়দানে নেমেছে বিজেপি। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, মমতা ব্যানার্জির ভোট ব্যাংক সব পালাচ্ছে। এসআইআর ঘোষণার পরপরই উত্তর 24 পরগনায় একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। বিরাটি, বিশরপাড়া ও আশপাশের এলাকা থেকে বড় সংখ্যায় গৃহসহায়িকারা হঠাৎ উধাও হয়ে গেছেন। এরকমই একজন মহিলা, যিনি রহিমার মা নামে পরিচিত, 25 বছরের ওপরে, যিনি বিরাটিতে কাজ করেছেন, এসআইআর ঘোষণার পর উধাও হয়ে গেছেন। যখন স্থানীয়রা খোঁজখবর নিয়েছেন, তারা জানতে পেরেছেন তিনি বাংলাদেশে পালিয়ে গেছেন। আমি এর আগে চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করার সময় হুঁশিয়ারি দিয়েছিলাম 3 দিন হাতে রেখে যে সোমবার থেকে পেট্রোপল বন্ধ করব, নিউ মার্কেট ফাঁকা হয়ে গেছিল। এখনো আপনাকে বলছি প্রায় 20-25% মুসলিম বাংলাদেশি পালিয়েছে। বর্ডার এলাকার গ্রাম ফাঁকা হয়ে গেছে, নিউ টাউনে কাজের লোকরা নাই, এখনো হাতে 24 ঘন্টা আছে। 4 তারিখের আগে পালাও। 4 তারিখে ফর্ম ডিস্ট্রিবিউশন হওয়ার পরে ফর্ম যখন রিটার্ন আসবে, যে ফর্মগুলো রিটার্ন আসবে না বাংলাদেশি মুসলিম, তাদেরকে তো বিএসএফ ডিপোর্ট করবে। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল ও সিপিএমকে একযোগে নিশানা করে অমিত মালব্য আরও লিখেছেন, শুধু ভাবুন, বছরের পর বছর ধরে সিপিএম ও তৃণমূল সরকার বাংলার মাটিতে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছে, এমনকি রাজনৈতিকভাবে সহায়তা করেছে। সীমান্ত এলাকায় আমরা তো পরিষ্কারভাবে বলছি যে যদি কোনো একজনও অবৈধ কেউ থাকেন, এই দায় তো অমিত শাহের বিএসএফের। সেই ব্যক্তি ঢুকলো কি করে? আইন বদল করে সীমান্ত রেখা থেকে 15 কিলোমিটারের বদলে সীমান্ত রেখা থেকে 50 কিলোমিটার করে নিয়েছে বিজেপি। তো তাহলে সেখানে থাকলো কি করে? তো দায় তো বিএসএফের। অমিত শাহ একটা এমন থার্ড ক্লাস অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী, তার আমলে 1 কোটি লোক বাংলাদেশ থেকে বিনা বাধায় ভারতে ঢুকে আসে, আর 25 লক্ষ লোক বেআইনিভাবে ভারতে বসবাস করার পরে বিনা বাধায় ভারত থেকে বাংলাদেশে চলে যায়। এরকম একটা থার্ড ক্লাস স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের ইতিহাসে কোনোদিন এসছে? যার দলের নিজের নেতা শুভেন্দু অধিকারী পরোক্ষে প্রত্যেক দিন অমিত শাহ যে কত বড় ব্যর্থ, কত বড় অপদার্থ তার বিজ্ঞাপন প্রকাশ করছে। এদিকে রবিবার বাংলাদেশে ফেরার পথে গ্রেফতার করা হলো 35 জনকে। উত্তর 24 পরগনার স্বরূপনগর থানার হাতে ধৃতদের তুলে দিয়েছে বিএসএফ। বিটন চক্রবর্তী, অনির্বাণ বিশ্বাস ও অমিতাভ রথের রিপোর্ট, এবিপি আনন্দ। অর্থাৎ কোথায় না নেই উদ্বেগ, আতঙ্ক। বিশ্বনাথ দা, এসআইআর ঘোষণা হওয়ার পরেই হঠাৎ করে নাকি তারা উধাও হয়ে গেলেন, মানে উত্তর 24 পরগনার বিরাটি, বিশরপাড়া, একাধিক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। তারা আসছেনই বা কি করে, ঢুকছেনই বা কি করে, কাজ করছেন, এতদিন ধরে থাকছেন, আবার চলেই গেলেন। রাজনীতির আকচাকচি বাদ দিলে, এসআইআর পর্ব বাদ দিলেও সত্যি একজন ভারতীয় হিসেবে আমি আতঙ্কিত হই যে সত্যি আমাদের সীমান্ত কেন সুরক্ষিত নয়, এবং আমাদের কেন্দ্র রাজ্য দুটো সরকার কেন সহযোগিতার মাধ্যমে এই অনুপ্রবেশকারীদের রক্ষা করতে পারছে না, আটকাতে পারছে না। তুমি আমায় বলো, এই অনুপ্রবেশকারীদের কেন আটকাতে পারছে না? এই অনুপ্রবেশকারীরা অবাধে পশ্চিমবাংলা সমেত বিভিন্ন রাজ্যে যে আসছে, তার মধ্যে দিয়ে তো দেশের নিরাপত্তার প্রশ্নটা আসছে, আভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্ন আছে, এবং আমাদের কাজ, সুযোগ সুবিধে, খাবার সমস্ত কিছু আছে। এমনিই আমরা 140 কোটির দেশ, সেখানে অনুপ্রবেশকারীরা যদি জলের মতন আসতে থাকেন অবৈধভাবে, তাহলে আমাদের যে সম্পদ তারতে ভাগ বসাচ্ছে, আমাদের আইন শৃঙ্খলার উপরে আঘাত আসতে পারে, এবং আসছেও বহু জায়গাতে। আমার প্রশ্ন, দুটো রাজনৈতিক দল বিজেপি এবং তৃণমূল কংগ্রেস কেন তারা একটা টেবিলে বসে এই অনুপ্রবেশকারীদের আটকানোর কথাটা বলছে না? দিনের শেষে জেতাটাই কি শেষ কথা? তুমি আমায় বলতে পারো শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় আরো 5 বছর শাসন করবে, বা শুভেন্দু অধিকারী আগামী 5 বছরের জন্য ক্ষমতায় আসবে, এই লড়াইটার জন্য দেশটাকে বিপন্ন করতে পারে, কিন্তু করছে।
ভোটের রাজনীতির জন্য অনুপ্রবেশকারীদের যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন প্রশ্রয় দিচ্ছেন, যেটা বিরোধীকাল থাকাকালীন উনি বারবার অভিযোগ করতেন যে বামেরা এই অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছে, এবং ফ্যাক্ট বামেরা যতদিন শাসন ক্ষমতায় ছিল বামেরা অনুপ্রবেশকারীদের নিয়ে একটি কথা বলেনি। আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী ছিলেন তখন অনুপ্রবেশকারীদের নিয়ে নানা কথা বলেছেন, তার মধ্যে 1 কোটি অনুপ্রবেশকারীর কথা বলেছিলেন। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদেরকে নিয়ে সঙ্গে নিয়ে তিনি শাসন করতে চাইছেন, তিনি তার ভোট ব্যাংকে পরিণত করছেন। আর উল্টো দিকে কেন্দ্রে একটা সরকার আছে যাদের দায়িত্ব সীমানা রক্ষা করা, সীমান্তে পাহারা দেওয়া, অনুপ্রবেশ মানে আটকানো, তারা কার্যত ব্যর্থ। তাদের ব্যর্থতা তারা দেখতে পাচ্ছেন না। কিন্তু দিনের শেষে তুমি দেখো, জাতীয় সংহতির প্রশ্নে বলো, আমাদের সহায় সম্পত্তির প্রশ্নে বলো, আমাদের জনবিন্যাসের প্রশ্নে বলো, একটা বড় আঘাত এই অনুপ্রবেশকারীরা। কিন্তু আমাদের রাজনীতিবিদরা এতটাই স্বার্থপর, কেবলমাত্র শাসন করব এই কারণে অনুপ্রবেশকারীদেরকে দিনের পর দিন আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। আর কেউ বা অনুপ্রবেশকারীদেরকে সামনে রেখে সারা রাজ্যে ভয় দেখানোর চেষ্টা করছে। ফলে আমি বলছি, এর মতো আমাদের মতন দুর্ভাগ্য রাজ্য, আমাদের মতন দুর্ভাগা মানে বাঙালি জাতি, আমাদের মতন দুর্ভাগা পশ্চিমবাংলাবাসী আর কেউ নেই ভারতবর্ষে। 12টা, আমাদের ছাড়াও আরো 11টা রাজ্যে SIR হচ্ছে। কোথাও এই ধরনের অরাজক অবস্থা তুমি দেখতে পারবে? কোথাও দ্বিচারিতা এরকম অবস্থা দেখতে পারবে? কোথাও তুমি দেখতে পারবে রাজনীতিবিদরা নিজেদের স্বার্থে কতটা নিচে নামতে পারে? তার উদাহরণ যেভাবে রাখছে, ভূভারতে তুমি আর কোথাও দেখতে পারবে? এতটাই স্বার্থপর পশ্চিমবাংলার রাজনীতিবিদরা যে পশ্চিমবাংলাটা শেষ হয়ে গেলে হয়ে যাক, কিন্তু আমাদের স্বার্থে রাজনীতি করতেই হবে, সংকীর্ণ স্বার্থে আমাদের রাজনীতি করতেই হবে। মসনদ দখল করে রাখতে হবে অথবা মসনদকে নতুন করে দখল করতে হবে। তার জন্য যদি পশ্চিমবাংলা জাহান্নামে যায়, জাহান্নামে যাক, এবং বছরকে বছরে জাহান্নামে গিয়ে আজকে ভারতবর্ষের 1 নম্বর রাজ্যকে একেবারে শেষ রাজ্যে পরিণত করেছে। দিনের পর দিন এই স্বার্থপর রাজনীতিবিদদের জন্য বাঙালি ছেলেপেলেরা পশ্চিমবাংলা ছেলে বাইরের রাজ্যে যাচ্ছে। এই সংকীর্ণ রাজনীতিবিদদের জন্য একটা ভালো এক্সিলেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন নষ্ট হচ্ছে। এই সংকীর্ণ রাজনীতিদের জন্য টাটার মতন কোম্পানি এ রাজ্য ছেড়ে চলে গেছে। এই সংকীর্ণ রাজনীতিবিদদের জন্য কাজ নেই, কর্মসংস্থান নেই, এবং যারা শিক্ষিত বাঙালি তারা আজকে সবচেয়ে বেশি অসহায়, কারণ তারা না পারছে অস্ত্র ধরতে, তারা না পারছে ল অ্যান্ড অর্ডারকে নিজের হাতে নিতে। ফলে তারা শিক্ষা দিয়ে এগোয়, শিক্ষা দিয়ে চলতে চায়, মনন দিয়ে চলতে চায়। তাদের কোনো জায়গা নেই পশ্চিমবাংলায়, কারণ এই স্বার্থপর একেবারে বিরোধিতাটা কোন স্তরে আমাদের রাজ্যে নেমেছে সেইটা বারে বারে তুলে ধরার চেষ্টা করছিলেন বিশ্বনাথ চক্রবর্তী। ঠিকই বলেছেন বিশ্বনাথ দা যে অন্তত দক্ষিণের আরো 2টো বিরোধী শাসিত রাজ্য, সেখানেও SIR হচ্ছে, প্রতিবাদ সেখানেও আছে, কিন্তু সেটা কি এতটা নিচে নেমেছে? এই প্রশ্নটা উঠছে। আমি ভয়ের কথা বারবার উঠছিল, ভয়টা না বহুস্তরীয়। এবার আরেকটা ভয়ের ছবি আপনাদের সামনে রাখবো। এটা হচ্ছে তাদের মনে ভয় যাদের নামটা 2002-এর যে ভোটার লিস্ট, যেটাকে বেঞ্চমার্ক ধরা হয়েছে, ভিত্তিক সাল ধরা হয়েছে, সেইখানে রয়েছে, অথচ কমিশন 2002-এর যে ভোটার লিস্টটা আপলোড করেছে তাদের সাইটে, সেইখানে তাদের নাম নেই বলে অভিযোগ। এইটা দেখা যাচ্ছে অন্তত 34 জন রয়েছেন। এইটা হচ্ছে উত্তর 24 পরগনার বসিরহাটে 34 জন এরকম অভিযোগ করছেন যে তাদের নামটা 2002 সালের ভোটার তালিকায় আছে, কিন্তু ওই তালিকাটা যেটা কমিশন আপলোড করেছে সেখান থেকে উধাও। কি তাদের অভিযোগ দেখুন। আমরা খুব আতঙ্কে আছি। আমরা 2002 সালে ভোট দিয়েছি, কিন্তু সেই এটা চেপে দিয়েছে। 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল, তার প্রমাণ হিসেবে রয়েছে এই নথি। অথচ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সম্প্রতি আপলোড করা 2002 সালের ভোটার তালিকায় নাম নেই আক্তারুল সর্দারের। ফের বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ উঠল উত্তর 24 পরগনায়। হাবড়ার পর এবার বসিরহাট। পশ্চিমবঙ্গে শেষবার 2002 সালে ভোটার তালিকার বিশেষ সংশোধন হয়েছিল, তাই চলতি বছর 2002 সালের ভোটার তালিকাকে ভিত্তি করেই এবারের SIR করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এই অবস্থায় 2002-এর তালিকায় কোনো ভোটার বা তার বাবা মায়ের নাম যদি না থাকে, তাহলে তাদের 12টি নথির মধ্যে যে কোনো একটি প্রমাণ হিসেবে দেখাতে হবে। এখানেই আতঙ্কে ভুগছেন বসিরহাটের সংগ্রামপুরের একাধিক ভোটার। তাদের অভিযোগ, বিরামনগর উত্তর ও দক্ষিণ এলাকার 34 জন বাসিন্দার 2002 সালের ভোটার তালিকায় নাম থাকলেও বর্তমানে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা 2002-এর ভোটার তালিকায় তাদের নাম নেই। আমরা 2002 সালে আমরা নিজেরাই ভোট দিয়েছি। হার্ড কপিতে আমাদের 2002 সালে নাম আছে, কিন্তু এখন কমিশনার যে লিস্ট, নির্বাচন কমিশনার যে নতুন অনলাইনে যে লিস্টটা দিয়েছে, সেই লিস্টটিতে
আমাদের নাম নেই। এটা শুধু আমার পক্ষে নয়, এরকম 34 জনের, আমাদের এই যে 34 জনের নামটা কেন বাদ গেল, কমিশনার কেন বাদ দিল, এটা তো আমরা ভয়ে আতঙ্কে আছি। 2002 সালে ভোট দিয়েছি, হ্যাঁ, তাহলে এখন নাম আসলো না কেন? আসলো না, সরকারের চেপে দিয়েছে, নামটা ওঠে, সেই জন্যই তো আমরা আবেদন করছি। নাম বাদ করার অভিযোগ পৌঁছেছে স্থানীয় বিএলওর কানেও। আমার একজন পরিচিত, সে আমার বাড়িতে এসেছিল, ইলেকশন কমিশন থেকে যে ভোটার লিস্ট দিয়েছে সেই লিস্টে তার নাম পাওয়া যায়নি। তো ও পরে একদিন আমার কাছে ওই 2002 সালেরই একটা সংযোজন পাতার একটা লিস্ট দেখিয়ে বললো এই দেখো আমার নাম আছে। সেটা ডিনাই করতেও পারিনি আমি। তখন এটাকে ইলেকশন ওসিকে আমি ইনফর্ম করি। ইলেকশন ওসি তখন বললেন উনি যে আপনি যে লিস্ট প্রোভাইড করা হয়েছে আপনাকে তার উপরে ভিত্তি করে কাজ করুন। এসআইআর আবহে শুরু থেকেই কমিশনের আপলোড করা 2002 সালের ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তুলে আসছে তৃণমূল। একাধিক এলাকা থেকে অভিযোগ আসছে 2002-এর ভোটার লিস্টে নাম ছিল, কিন্তু এখন 2002-এর ভোটার লিস্ট বলে যেটা ইলেকশন কমিশন আপলোড করেছে তাতে আচমকা নাম অদৃশ্য হয়ে যাচ্ছে। কার্যত একই অভিযোগ শোনা গেছে স্থানীয় কংগ্রেস নেতৃত্বের গলাতেও। বিরামনগর গ্রামে সেই সময় ভোটার ছিল 892 জন, কিন্তু নির্বাচন কমিশনের দেওয়া ওয়েবসাইটে যে তালিকা আমরা দেখছি তাতে 34 জনের নাম কাজ চুপি করে 858 জনের নাম ওখানে প্রকাশ করেছে। এই 34 জন এরা বর্তমানে আতঙ্কে আছে। ইল প্রিপেয়ার্ড নির্বাচন কমিশন 2002-এ যাদের নাম আছে তাদের আর অন্য কোনো তথ্য প্রমাণ লাগবে না, অথবা তার লিঙ্কে যারা আছে। 2002-এ ওরা যে লিস্টটা দিয়েছে তাতে নাম নেই, অথচ 2002-এর হার্ড কপিতে নাম আছে। অনেকের কাছে তো পুরনো ভোটার লিস্ট রাখা থাকে, 2002-এর হার্ড কপিতে আছে, তাহলে হার্ড কপিতে যা আছে ওদের কপিতে তা নেই কেন? এরকম অনেকগুলো জায়গাতে পাওয়া গেছে। আমরা বলেছি যে নির্বাচন কমিশন সেটা করুক, কিন্তু এরা আসলে তালগোল পাকাতে চায়, আসলে মানুষকে হেনস্থা করতে চায়। যদিও বিরোধীদের অভিযোগ মানতে নারাজ বিজেপি। সীমান্তবর্তী এলাকা, এখানে এই যে ধরনের অভিযোগ আসছে যে 34 জনের নাম বাদ গিয়েছে, ইসিআইয়ের কাজ করছে, নির্বাচন কমিশন নিজের দেখছে, কিন্তু সন্দেহবশত কোনো কথা আমরা বলছি না। আমরা ভারতীয় জনতা পার্টি বিচক্ষণ কথা, একজনও ভারতীয় বাদ যাবে না, এটা মূল কথা। কিন্তু যারা ভারতীয় না, যারা রোহিঙ্গা বাংলাদেশি, তাদের জন্যে যদি কেউ চিল্লায় সেটা ভুল করবে, কারণ তাদের সঙ্গে তাদেরও ব্যবস্থা হবে। গোটা বিষয়টি মহকুমা শাসক ও স্থানীয় বিডিওকে লিখিতভাবে জানিয়েছেন নাম বাদ যাওয়া ভোটাররা। সমীরণ পাল ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, উত্তর 24 পরগনার এই ছবি আপনাদের দেখিয়েছিলাম, কোচবিহারের ক্ষেত্রেও হয়েছিল। একটা বুথে প্রায় অর্ধেক ভোটারের নাম কমিশনের আপলোড করা ওয়েবসাইটে আপলোড করা যে ভোটার তালিকা সেখানে ছিল না। আমি ফিরদৌস শামীমের কাছে এইখানে আসতে চাইছি। আমি বলছি, যদি এইটা দেখেন শামীমদা, সেটা হচ্ছে কমিশন যখন সাংবাদিক বৈঠক করলো, এদের তো সব থেকে বেশি নিশ্চিন্ত হওয়ার কথা। কি বলেছিল কমিশন? যে যাদের নামটা 2002-এর তালিকায় যেটা কমিশন আপলোড করেছে মিলিয়ে দেখে নিন, যাদের নামটা আছে, যেটা বলেছিল তার মানে কার্যত এইটা দ্বারা যে নাকে তেল দিয়ে বাড়িতে ঘুমন, কোনো কাগজপত্র দেখাতে হবে না। এবার তারা তো পড়েছে চরম অনিশ্চয়তার মধ্যে। তারা করবেনটা কি? এই রকম একটা অনিশ্চয়তার জন্য দায় টাকার। দেখুন, এই অনিশ্চয়তা বিভিন্ন কারণে হতে পারে, যে টেকনিক্যাল কারণে, যে হয়তো ওই আপলোড করতে ভুল হয়েছে, বা বিভিন্ন কারণে হতে পারে। কিন্তু আমি সমস্ত ভোটারদের, আমি নাগরিকদের বলবো না, সমস্ত ভোটারদের আতঙ্কিত হওয়ার কোনো প্রকার কারণ নেই। দেখুন, যদি দেখা যায় যে এসআইআরের পরেও যে কারোর নাম হয়তো ভুলবশত বাদ গেছে, আপনি সেকশন 21-এ এই এসআইআর হচ্ছে, সেকশন 22-তে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে বলা আছে যে ইআরও, এটা অর্থাৎ এই যে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিস, তারা কিন্তু রেকটিফাই করতে পারে। এই ইআরওর উপরে সিইও আছে, ফলে এই যে অ্যাপিলের প্রভিশন সেটা কিন্তু নির্দিষ্টভাবে দেওয়া আছে। ফলে সেই সমস্ত ক্ষমতা আপনাদের রয়েছে যে আপনারা চাইলে সেটা এক্সারসাইজ করতে পারেন। এবং আমি একটা কথা অত্যন্ত মানে সকলকে বলবো যে অন্ততপক্ষে এটা প্রচার করুন যে একজন নাগরিক, ভারতীয় একজন ভোটার হবেন, একজন ভারতীয় নাগরিক, এটা যেমন সত্য কথা,
সেরকম এসআইআর এর নাম নেই মানেই তিনি ভারতীয় নাগরিক না, এটা প্রতিষ্ঠিত হয়ে গেল একটা সম্পূর্ণভাবে ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। যে এর আগে এই যে বললাম উদাহরণ দিয়ে 2002 সালের এসআইআর এর ওই যে লিস্ট, সেখানে নাম নেই মানেই সে ভারতীয় নাগরিক নয়, এটা প্রতিষ্ঠিত হয়ে গেছিল না, হয়নি। সেরকম 2026 সালে যদি এসআইআর এর তালিকায় কারোর নাম না থাকে তার মানেই তিনি ভারতীয় নাগরিক আর থাকলেন না, সেটা প্রতিষ্ঠিত হয়ে গেল, একদমই নয়। আপনাকে যদি দেখা যায় এসআইআর করার পরেও ওই যে বললাম উদাহরণ দিয়ে এর আগের পর্বে, আমি রিপিট করছি না, যে 6 মাস ধরে সে হয়তো বাইরে অন্য একটা রাজ্যে চলে গেছে, তাহলে তার নাম আবার হয়তো এসআইআর এর ওই লিস্টে এলো না, তার মানে কি সে ভারতীয় নাগরিক থাকলো না? না, একদমই নয়। পরবর্তীতে এসে তিনি যদি ওই ইয়ারের সঙ্গে যোগাযোগ করে যে না আমার নামটা তোমরা বাদ দিয়েছিলে এই কারণে দেখো এই আমার প্রমাণ, অতএব আমার নামটি আবার নথিভুক্ত করো, এবং প্রতি বছর এটা ঘটে। সেই জন্য দেখবেন ভোটার তালিকায় যারা ভোট সংক্রান্ত কাজ করেন তারা জানেন সংযোজন একটি তালিকাতে আসে, ফলে সেই সংযোজন তালিকায় দেখবেন নিউ ভোটার বা কোনো বাদ পড়া ভোটার সেগুলো কিন্তু আবার যুক্ত হয়, ফলে এটা কোনো ভাবার কোনো প্রকার কোনো কারণ নেই যে একজনের নাম বাদ চলে গেছে। আমি এখানে আসতে চাইবো, দেখুন এই ক্ষেত্রে একদমই ফিরদৌস দা, এই ক্ষেত্রে বসিরহাটের ভিডিও তিনি বলেছেন যে এই যখন তার কাছে অভিযোগ জানাতে আসেন এবং তিনি তখন নির্বাচন কমিশনকে জানান তার বক্তব্য, তখন ইলেকশন ওসিকে জানানোর পর তিনি বলেন যে লিস্ট দেওয়া হয়েছে আপনাকে, তার উপর ভিত্তি করে কাজ করুন। অর্থাৎ বিশ্বনাথ দা, এই যে ফিরদৌস দা বলছেন এইআরও রয়েছেন, ইআরও রয়েছেন, তারপর সিইও রয়েছেন, সুতরাং গোটা তো নির্বাচন কমিশনের দেখার কথা, এই ভুলের জায়গাটা হবেই বা কেন? কারণটা হলো 2002 সালের আগে এগুলো ম্যানুয়ালি রাখা হতো, এগুলোর হেফাজত করার দায়িত্ব কিন্তু ডিএম অফিসের। মানে তোমাকে মনে রাখবে সি অফিসে গিয়ে তুমি একটা লিস্টও পাবে না, তুমি দিল্লিতে গিয়ে একটা লিস্টও পাবে না। এখন পাচ্ছ কারণ অনলাইন সিস্টেম চালু হয়ে গেছে বলে। কিন্তু 2000 সালের আগে পর্যন্ত বা 2002 এর আগে পর্যন্ত এগুলো ম্যানুয়ালি রক্ষা করা হতো। এইবার যখন এসআইআর এর যখন মানে 2002 এর ভোটার তালিকা তৈরি করা হয়েছে, মানে আপলোড করা হয়েছে, স্ক্যান করে করে তুমি দেখবে এগুলো আপলোড করা হয়েছে। স্ক্যান করতে গিয়ে কোনো একটা পাতা যদি বাদ চলে যায়, হয়তো ডিএম অফিসে কোনো কর্মী এই কাজটা করছেন, সেই কর্মীর হয়তো কোনো ভুলবশত একটা পাতা বাদ গেছে, তার জন্য কিন্তু কিছু মানুষ পরিশান হচ্ছে, তার জন্য কিছু মানুষকে কিন্তু হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে। এগুলো ইমিডিয়েটলি মানে ডিস্ট্রিক্ট লেভেল থেকেই কিন্তু মানে একেবারে মানে জলের মতন পরিষ্কার, যে ডিস্ট্রিক্ট লেভেল থেকে কিন্তু মানে ডিও যিনি আছেন, ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার, তিনি 1 মিনিটের মধ্যে এই সমস্যার সমাধান করতে পারেন যে ভাই এই দেখো লিস্ট, এই লিস্টে তোমার নাম, তুমি যেটা দাবি করছো এই হলো তোমার নাম। কিন্তু দেব প্রশ্নটা ফিরদৌস করলো, তার সাথে আমি জাস্ট অ্যাড করতে চাই, এমনকি ফিরদৌস যদি কোনো ব্যক্তি মনে করেন আমি নির্বাচনী তালিকায় নাম লিখবো না, তাহলেও তিনি নাগরিক থাকবেন। এমন বহু মানুষ আছেন যারা নির্বাচনী রাজনীতিতে বিশ্বাস করেন না। অর্থাৎ বিশ্বনাথ, আপনি যেটা বলছেন, এই যেটা ফিরদৌস দা বলছিলেন যে এসআইআর এবং এনআরসি এই দুটো একদম গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে রাজনৈতিকভাবে।